দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। আপনাদের সাথে আছি আমি মারিয়া শিমু। আমরা জানি যে আমাদের সামগ্রিক যে ভালো থাকার বিষয়টা সেটা আসলে নির্ভর করে সুস্থতার উপরে। আমরা যদি সুস্থ থাকি শারীরিকভাবে তাহলে কিন্তু আমাদের কাজ, আমাদের দৈনন্দিন জীবন এবং এছাড়া আরও বাকি যা যা আছে সব বেশ ভালোভাবে চলে। আর সুস্থ থাকতে গেলে আমাদের সবার আগে প্রয়োজন একটা প্রপার লাইফস্টাইল। সেই লাইফস্টাইলের মধ্যে সবথেকে মুখ্য হচ্ছে ডায়েট। ডায়েট মানে খাদ্যাভ্যাস। এবং এই সময়ে বা যেই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এই সময়টাতে আমাদের খাওয়া দাওয়া কেমন হওয়া উচিত, অথবা একজন মানুষকে সুস্থ থাকতে গেলে ঠিক কেমন লাইফস্টাইলটা করা উচিত সেই বিষয় নিয়ে আমরা আজ কথা বলবো। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয়, আমার তো স্পেশালি খুবই প্রিয়, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, মেডিক্স সিগনেচার ক্লিনিক ইউনাইটেড হেলথ কেয়ারের নুসরাত দীপা আপু। আপু কেমন আছেন? ভালো আছি, কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনাকে দেখলে আরো বেশি ভালো লাগে, কারণ এত সুন্দর আপনাকে দেখতে লাগছে এবং প্রতিবার যখন দেখি ইউ লুক সো ফ্রেশ। সো অফকোর্স যারা ডায়েটিশিয়ান থাকে তারা তো নিশ্চয়ই জানে খাবারের ম্যাজিকগুলো কোথায় কোথায়, কি কি খেয়ে আসলে সুন্দর থাকতে হয়, সেই সিক্রেটসগুলো তো আমরা জানবই। কিন্তু আগে যেটা আমি বলছিলাম যে যেই ওয়েদার বা যেই সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমরা দেখছি যে ডেঙ্গু, চিকেনগুনিয়া এবং ফ্লু তো আছেই, সিজনাল ফ্লু, এই নানান কারণে কিন্তু কম বেশি সবাই সাফার করছে। সো এই সময়টাতে আসলে আমাদের ডায়েট কেমন হওয়া উচিত ওভারঅল? আচ্ছা, এই সময়টাতে আসলে যেহেতু আমাদের রেইনি সিজন, সেই সাথে কিন্তু প্রচন্ড রকমের গরম। তবে আমার এক কথাই হচ্ছে যে অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আমি সবসময় সাজেস্ট করে থাকি যে যেই সিজনেই হোক না কেন আপনার ফুড হ্যাবিট অলওয়েজ হওয়া উচিত খাদ্যের যে 6টি উপাদান, আমরা কার্বোহাইড্রেটের কথা বলি, ভিটামিনসের কথা বলি, প্রোটিনসের কথা আমরা বলে থাকি, বিভিন্ন ধরনের শাকসবজি, স্যালাদের কথা আমরা বলে থাকি, পানির কথা বলে থাকি। তো খাদ্যের 6টি উপাদান আপনার যে কোনো সিজনে কিন্তু ব্যালেন্স করে আপনাকে খেতে হবে, এবং সেই সাথে সুস্থ থাকার জন্য দরকার হচ্ছে প্রপার একটা ঘুম, যেটাকে আমরা বলি বায়োলজিক্যাল ক্লক অনুযায়ী ঘুমানো। দিনের বেলায় আমরা জেগে থাকবো, রাতের বেলায় আমরা ঘুমাবো, এবং সেটা হবে ডেফিনেটলি সাউন্ড স্লিপ ঘুম, 6 থেকে 7 ঘন্টার একটা ঘুম। সেই সাথে হচ্ছে যে যতটুকু পারা যায় স্ট্রেস ফ্রি থাকা। সো ভালো থাকা মানে কিন্তু শুধুমাত্র আমরা যে গুড ফুড হ্যাবিট বিল্ড আপ করবো তা কিন্তু নয়, একটা এন্টায়ার আপনার লাইফস্টাইলটাকে মডিফাইড করতে হবে। সো খাবার, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আপনার ঘুম, যতটুকু পারা যায় স্ট্রেস ফ্রি থাকা, এবং এর থেকেও ইম্পর্টেন্ট একটা বিষয়ের প্রতি আমরা কিন্তু নজর দিয়ে থাকি, সেটা হচ্ছে যে বা বলে থাকি যে আপনার ফিজিক্যাল হেলথটাকে ঠিক রাখার পাশাপাশি ইওর মেন্টাল হেলথ ভালো থাকা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা কিন্তু একটা প্যাকেজ। সো সব কিছু মিলেই কিন্তু একটা মানুষের পক্ষে সুস্থ থাকা সম্ভব। এবং এই যে আমরা বিভিন্ন ফ্লুয়ের কথা বলছি, এখন তো ডেঙ্গু সিজন চলছে, এবং কিছুদিন আগেও কিন্তু হামের একটা আউটব্রেক হয়েছিল। এরপরে কিন্তু আমরা যদি বলি যে এখন কিন্তু প্রতি 6 মাস অন্তর অন্তর না এক এক ধরনের ভাইরাল ফ্লু চলে আসছে, একটা থেকে একটা। হ্যাঁ, সো যে কোনো ডিজিজেই আসলে যখনই গ্রো করুক না কেন, আপনাকে সুস্থ থাকার জন্য এবং ইমিউনিটিটাকে বুস্ট আপ করার জন্য আপনাকে অবশ্যই একটা হেলদি লাইফস্টাইল লিড করতে হবে। এটার বিকল্প আসলে কিছুই নেই, যে কোনো সিজন হোক, যে কোনো ডিজিজ হোক। প্রপার লাইফস্টাইল মেনটেন করলে আসলে ওভারঅল প্রত্যেকটা সিজনে সুস্থ থাকা সম্ভব। আচ্ছা আপু, এখন দেখা যায় যে লাইফস্টাইলের কারণে হোক অথবা প্রেশারের কারণে হোক অথবা কাজের কারণে হোক, অনেকের মধ্যে একটা অভ্যাস কিন্তু ডেভেলপ হয়েছে, সেটা হচ্ছে ব্রেকফাস্ট স্কিপ করা। এবং অনেকেই দেখা যায় একটা খুব ট্রেন্ড চলে এসেছে, ব্রাঞ্চ টাইপ অফ একটা ট্রেন্ড সবার মধ্যে চলে এসেছে, একসাথে 2 বেলার খাওয়াটা, মাঝখানে একটা সময় খেয়ে তারপর আরেকটা ফুড নেওয়া। সো এই যে ব্রেকফাস্ট, আমরা তো এর আগেও শুনে এসেছি যে ব্রেকফাস্ট খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমাদের শরীরের জন্য। ব্রেকফাস্ট স্কিপ করাটার অপকারিতা আসলে কি কি, বা ব্রেকফাস্ট আসলে কারা স্কিপ করতে পারবে বা পারবে না? আচ্ছা, এটা বর্তমানে অনেকে এটা একটা স্মার্ট একটা ট্রেন্ড মনে করে থাকে এবং এটাকে কিন্তু ফলো করছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে সময় পাচ্ছে না, যারা ওয়ার্কিং পারসন, যারা ওয়ার্কিং লেডি অর ওয়ার্কিং মেল যাই বলি না কেন, বা স্কুল গোয়িং বাচ্চা যারা রয়েছে, যারা ইউনিভার্সিটিতে যারা যাচ্ছে, তাড়াহুড়ার জন্য অনেকে ব্রেকফাস্ট থেকে স্কিপ করে থাকে, এবং তখন বলে থাকে যে আমরা একেবারে আমি ব্রাঞ্চ করে ফেলি। অথবা কেউ ইন্টেনশনালি কিন্তু ব্রেকফাস্টটা করতে পারে না, এটাই তারা ক্লেম করে থাকে। বাট আমি পার্সোনালি বলবো, এবং সেই সাথে সায়েন্স যা বলে, আমি অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে সায়েন্স যা বলে সেটাই কিন্তু আমি ফলো করব, সেটাই কিন্তু আমি আমার ক্লায়েন্ট অর পেশেন্টদেরকে কিন্তু আমি সাজেস্ট করে থাকবো। সো ব্রেকফাস্ট স্কিপ করা কখনোই স্বাস্থ্যের জন্য ভালো নয়। এখন অনেকে বলে থাকে যে আমি তো ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং
ফাস্টিং করি আমাকে অমুক একজন বিশেষজ্ঞ আমাকে বলেছে, আমি স্পেসিফিক করে বলছি না, কোনো একজন স্পেশালিস্ট হয়তো তাকে বলেছে যে আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিং করেন ওয়েট লুজের জন্য অথবা আপনার ব্লাড সুগারটাকে কন্ট্রোল করার জন্য। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি সবসময় ফলো করি রিসার্চ বেস যে আউটকামটা আসে সেখানে কিন্তু বলা হয়েছে যে ইউ হ্যাভ টু ইট অর ফলো ইউর ব্যালেন্স ডায়েট, অর্থাৎ আপনাকে ব্রেকফাস্ট ডেফিনেটলি করতে হবে। সো ব্রেকফাস্ট স্কিপ করে একটা মানুষের পক্ষে 15 দিন 20 দিন 1-2 মাস হয়তো তার পক্ষে সার্ভাইভ করা সম্ভব, এরপরেই কিন্তু আস্তে আস্তে কিছু সাইন সিমটমস দেখা দেয় যেগুলো আপনি ওই 1-2 মাসে কিন্তু বুঝতে পারবেন না, তারপর থেকে কিন্তু হ্যাঁ কমপ্লিকেশনস গুলো আস্তে আস্তে বোঝা যায়। সেগুলো কি আপনার ডিমেনশিয়া হতে পারে, আপনার যে মেমোরি লস যেটাকে আমরা বলি চট করে ভুলে যাওয়া, এবং আপনার কাজের যে পারফরমেন্স সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে আসতে থাকবে। যারা স্টুডেন্ট তাদের একাডেমিক যে পারফরমেন্স সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। সো ব্রেকফাস্ট স্কিপ করার মধ্যে দেয়ার ইজ নো ক্রেডিট। হ্যাঁ, ব্রেকফাস্ট ডেফিনেটলি আপনাকে করতে হবে এবং খুব পারফেক্টলি ব্যালেন্স ওয়েতে আপনাকে করতে হবে। আপনি এনি কাইন্ড অফ কার্বোহাইড্রেট আপনি নিতে পারেন, চাইলে আপনি রুটি নিতে পারেন, আপনি ব্রেড নিতে পারেন, আরও দেয়ার ইজ সো মেনি অপশনস কার্বোহাইড্রেটের। মুসলি আছে, ওটস আছে, আর কি বলতে পারি যে চিড়া চাইলে আপনি খেতে পারেন। অনেকে কিন্তু যদি একটা আইডিয়াল বডি ওয়েট মেনটেন করে সেই কিন্তু অল্প করে একটু খিচুড়ি খেতে পারে, মিক্সড ভেজিটেবল খিচুড়ি। সো এই অপশনগুলো কিন্তু আছে, যে কোনো একটা অপশন দিয়ে আপনি কার্বোহাইড্রেটটাকে ফুলফিল করবেন, তার সঙ্গে থাকবে একটা হাই ফাইবার টাইপের একটা ভেজিটেবলের অপশন এবং থাকতে হবে ফার্স্ট ক্লাস প্রোটিন, যেমন আমরা ডিমটাকে আমরা প্রেফার করি সব থেকে বেশি ব্রেকফাস্ট। এক্স্যাক্টলি। সো ব্রাঞ্চ ইজ ওকে, এটা সামটাইমস হতে পারে যে আপনি সময় পেলেন আপনি খেয়ে নিলেন, কিন্তু এটা এভরিডের জন্য ব্রাঞ্চ অপশন, মানে এটাকে হ্যাবিট বানানো না যাবে না না কখনোই না। ব্রেকফাস্ট ইজ এসেনশিয়াল। আচ্ছা, তো যেটা বলছিলেন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর একটা মোটামুটি ট্রেন্ড আছে, বা অনেকেই এটার অনেক গুড সাইডসও অনেক সময় বলে থাকে, কিন্তু আপনি বলছেন যে একটা সময়ের পরে আসলে একটা ফুড তো নেওয়াই উচিত। সো ইন্টারমিটেন্ট ফাস্টিংটাকে তাহলে আপনি প্রেফার করছেন না, বা এটাকে আপনি সাজেস্ট করবেন না? আমি পার্সোনালি এটাকে কখনো আমি অ্যাপ্রিশিয়েট করি না। এটা 1-2 মাসের জন্য কারো কারো ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। সাপোজ কারোর হয়তো নেক্সট মান্থে ডক্টর হয়তো বলেছে যে আপনাকে 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে আপনাকে 10 to 12 কেজি আপনাকে কমাতে হবে, বা কারোর হয়তো অন্য কোনো প্রোগ্রাম আছে, যেমন অনেক সময় আমাদের কাছে অনেক নতুন ব্রাইডরা আসে যে আমার ঠিক 1-1.5 মাস পরে আমার বিয়ের প্রোগ্রাম, আমাকে খুব তাড়াতাড়ি আমাকে কমাতে হবে। সো তাদের ক্ষেত্রে আমরা মাঝে মধ্যে একটু ইন্টারমিটেন্ট ফাস্টিং এর কথা বলে থাকি, তবে আমি আসলে খুব বেশি জরুরি না হলে আসলে না, এমার্জেন্সি না থাকলে কখনোই বলি না। বিকজ ইন্টারমিটেন্ট ফাস্টিং যেটা থাকে আপনি জানেন হয়তোবা যে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বা ম্যাক্সিমাম হয়তো রাত 8টা পর্যন্ত 6 ঘন্টার একটা টাইম থাকে, ওই সময়ের মধ্যেই সব খাবার খেতে হয়। সো ইজ ইট পসিবল, আপনার কাছে কি মনে হয় যে আপনার বডির যে রিকোয়ারমেন্ট প্রোটিন, কার্ব, ভিটামিনস, মিনারেলস এই 6 ঘন্টার মধ্যে আপনি কখনোই যতটুকু সাফিসিয়েন্ট আপনার নিউট্রিয়েন্ট দরকার আপনি কখনোই সেটাকে ফুলফিল করতে পারবেন না। সো এটা হয়তো আপনার ওজন কমবে ঠিকই, মানুষ কোনটাকে দেখে, কোনটাকে বেশি মার্ক করে যে আমার তো ওয়াও আমার ওজন কমে গেছে, হ্যাঁ ওজন কমে গেছে, বাট ইন্টারনালি আপনার যে ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে সেটা কিন্তু আপনি এখন বুঝতে পারবেন না, আস্তে আস্তে বুঝতে পারবেন, এবং সেটার প্রথম সাইন সিমটম আসে কেয়ারফুল হয়, উইকনেস গ্রো করে, আপনার স্কিন টোন যেটা থাকে সেটা কিন্তু একটু ডাউন হয়ে যায়, যে কেউ দেখলে বলবে যে তোমাকে টায়ার্ড লুকস থাকে। সো এটা হচ্ছে সার্টেন টাইমের জন্য, ফর ইমার্জেন্সি বেসিসে কেউ ফলো করতে পারে, বাট আমি পার্সোনালি আমার কোনো পেশেন্টদেরকে কিন্তু আমি বলি না যে ইন্টারমিটেন্ট ফাস্টিং। আমার কাছে মনে হয় আল্লাহ আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছে, যেভাবে আমাদের যে নিয়মের মধ্যে ফেলেছে সেটাকে ফলো করেই কিন্তু সুস্থ থাকা সম্ভব। সেটাকে ফলো করে একটা ডায়াবেটিক পেশেন্ট তার ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে পারে, একটা কিডনি পেশেন্ট, একটা কার্ডিয়াক পেশেন্ট, অথবা যার ওভারওয়েট ওবেসিটি আছে, প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারে। আমরা যে 3 বেলার খাবারটা সেটাকে আমরা 6 বেলায় ভাগ করব। 3টা মেইন মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আর 3টা হচ্ছে স্মল মিলস। এটা হচ্ছে মিড মর্নিং, বিকালের নাস্তা, এবং ঘুমানোর আগে বেড টাইম স্ন্যাক্স যেটাকে আমরা বলি, মানে দুধ অথবা দই। ব্যাস এই 5 থেকে 6টা মিল কেউ যদি ফলো করতে পারে, আমার মনে হয় যে কোনো ধরনের ডিজিজের রিস্ক 80% কিন্তু কমানো সম্ভব। আচ্ছা, বেশ চমৎকার কথা আপনি বলেছেন আপু। ডায়াবেটিসের রোগী যারা থাকে তাদের ক্ষেত্রেও আসলে এই জিনিসগুলো মেনটেন করা উচিত, এবং এই যে ওয়েট লস করার একটা ড্রাস্টিক যে কম্পিটিশন হয়ে গেছে সবার মধ্যে, সেটার আমরা যদি সেটা ফলোড বাই করি তাহলে কিন্তু আরেকটা বিষয় এখন বেশ পরিচিত হচ্ছে। বেশ কিছুদিন আগ পর্যন্ত এটা আমাদের দেশের বাইরে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেই বেশি ফেমাস ছিল, বাট এখন আমাদের দেশেও চলে এসেছে, উইচ ইজ ওজাম্পিক।
ওজেমপিক দিয়ে সবাই ড্রাস্টিকলি ডায়েট মানে ওয়েটটা লুজ করছে এবং এখন তো আসলে কাউকে কাউকে দেখলে হয়তো বা অবাকই লাগে যে এত দ্রুত আসলে কিভাবে সম্ভব। ওজেমপিকটাকে এখন অনেকে আবার হাইড করে যে ওজেমপিক নিচ্ছে সেটা বলা যাবে না। তো ওজেমপিকের আমার কাছে মনে হয় সবকিছুরই তো আসলে যেগুলো খুব দ্রুত হয় সেগুলোর সাইড এফেক্টস বেশি থাকে। ওজেমপিকের সাইড এফেক্টসগুলো আসলে কি, বা এটা আসলে কাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত খুব ভালোভাবে, মানে অ্যালার্মিং ভাবে? আচ্ছা, প্রথম দিকে কিন্তু এটা শুধুমাত্র ডায়াবেটিক পেশেন্টদের ব্লাড সুগার কন্ট্রোলের জন্য এটা প্রথম স্টার্ট হয়েছিল, যাদের দেখা যায় যে একটা ডায়েটারি হ্যাবিট তারা গ্রো করেছে, মানে ম্যানেজ করছে বা মেনটেন করছে, কিন্তু তারপর সুগার হয়তো কোনোভাবেই তার কন্ট্রোলে আসছে না, তখন তাদেরকে দেওয়া শুরু হলো। এরপরে শুরু হলো যে না, সুগার কন্ট্রোলের পাশাপাশি তো দেখা যাচ্ছে যেহেতু একটু অ্যাপিটাইট কমে যায়, একটা নাউসিয়া ভাব থাকে, ওজনটা শুরু করে আস্তে আস্তে কমা শুরু করেছে, তখন এটা শুরু হলো ওয়েট কমানোর জন্য একটা ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে নেওয়া হচ্ছে। আর এখন তো এটা কি ক্লিনিক্যালি প্রুফড, বা এটা আসলে ডক্টররা প্রেসক্রাইব করে কিনা? না না, এখন পর্যন্ত যদি আমরা সায়েন্সের কথা বলি, এখন পর্যন্ত কিন্তু ট্রায়াল বেসিসেই কিন্তু এটা চলছে, বা অনেক বাইরের অনেক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে এটাকে এফডিএ অ্যাপ্রুভ করা হয় নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সংস্থা কিন্তু রয়েছে, হেলথ সংস্থা যেগুলো রয়েছে, তারা আবার বলছে যে ইয়েস, দিস ইজ গুড ফর ডায়াবেটিক পেশেন্ট অর ওয়েট রিডাকশনের জন্য। কিন্তু এটা চাইলেই যে কেউ নিতে পারবে না, যে ডক্টর বা যে ডায়েটিশিয়ান, আমার মনে হয় ডায়েটিশিয়ান আমরা কেউ এটা ডিরেক্টলি আমরা ইয়েস বলি না, আমরা আগে বলি যে আপনি আগে প্রপার ওয়েতে ডায়েট চার্টটা ফলো করেন, তারপরে যদি না হয়, যেটা আমি এখন বলে থাকি আমার পেশেন্টদের ক্ষেত্রে, যে যখন দেখা যায় 3 থেকে 4 মাস পর্যন্ত বা 6 মাস পর্যন্ত উনি ওনার বেস্ট এফোর্টটা দিয়েছেন, কিন্তু সামহাও তিনি ওজন কমাতে পারছেন না, তখন হয়তো আমি কোনো একজন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে আমি পাঠাই যে আপনি সাজেশন নেন, আপনি নিতে পারবেন কিনা, আপনি বডি ওইটার জন্য ক্যাপাবল কিনা, আপনি এলিজিবল কিনা, সেটা আপনাকে আগে জানতে হবে। সো নিয়ম হচ্ছে সায়েন্টিফিকভাবেই একজন এন্ডোক্রাইনোলজিস্ট এই অজেমপিক অথবা এটা বিভিন্ন নামে বলা হয়ে থাকে, এটা নেওয়ার আগে কিন্তু কিছু ধরনের টেস্ট সাজেস্ট করে থাকে। এই টেস্টগুলো যদি রিপোর্ট পজিটিভ আসে তখন তাকে এটা সাজেস্ট করা হয়ে থাকে। সো আপনি অজেমপিকে নেন অথবা ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে নেন না কেন, অথবা বিভিন্ন ধরনের ঔষধে আপনি গ্রহণ করেন না কেন ওজন কমানোর জন্য, প্রথম দিকে যেটা আমি বলবো যে ইউ হ্যাভ টু ফলো ইউর ডায়েট চার্টকে বাদ দিয়ে আপনি কিছু করতে করা সম্ভব না। আপু, আমরা ছোট্ট একটা বিরতি নিব, তারপর আমরা এটা নিয়ে আরেকটু কথা বলবো। দর্শক, ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, ফিরছে কিছুক্ষণের মধ্যেই। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন লাইফ এন্ড বিউটি। আপু, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম ওজেমপিক নিয়ে, আপনি বলছিলেন যেটা আসলে এটা কিন্তু বেসিক্যালি, আমি একটু আমাদের দর্শকদের জন্য বলতে চাই, এটা বেসিক্যালি একটা ডায়াবেটিসের ট্রিটমেন্ট হিসেবে শুরু হয়েছিল, যেটাতে অনেক এফেক্ট হিসেবে দেখা যায় যে ওয়েটও কমে যায়। সো সে কারণে এখন ডায়াবেটিসের পেশেন্টরা ছাড়াও অনেকেই ড্রাস্টিকলি ওয়েট লুজ করার জন্য ওজেমপিকটা ইউজ করছে, এবং অনেকেই আবার বলছে যেটার সাইড এফেক্টস এখন বোঝা যাচ্ছে না, বাট 5 থেকে 7 বছর পরে আসলে বোঝা যাবে এটা কিডনি অ্যান্ড লিভারও আসলে এফেক্ট করতে পারে। সো সেক্ষেত্রে ওজেমপিকটা আসলে তাদেরকে আপনারা সাজেস্ট করবেন যাদের জন্য খুব বেশি প্রয়োজন, এবং সেটারও নিশ্চয়ই কোনো ডোজ আছে, মানে সার্টেন ডোজ আছে। ডোজ কমপ্লিট করতে বেসিক্যালি এটার একটা আমরা বলবো একটা কোর্স আছে, 4 মাসের একটা কোর্স কমপ্লিট করতে হয়। প্রথমে শুরু করতে হয় 2.25 থেকে, তারপরে হচ্ছে সেটা আস্তে আস্তে 5 পয়েন্টে আসে, তারপর হচ্ছে 7.5 আসে, এটা ডক্টরই কিন্তু এটাকে ঠিক করে দেয় ডোজটাকে। তবে ইজ ইট সাম সর্ট অফ ইনসুলিন? এটা আসলে কি ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে অনেক বেশি কমিয়ে দেয়, সুগার স্পাইক করে না, সো সুগার কন্ট্রোলে আসে, এবং সেই সাথে বিভিন্ন হরমোনাল যে ইমব্যালেন্স থাকে সেটাকেও কিন্তু কন্ট্রোল করে থাকে। তার পাশাপাশি আপনি বলছিলেন যে সাইড ইফেক্ট, আসলে অজেমপিকের সাইড ইফেক্ট বলতে এইটাই যে আপনার একটু নাউসিয়া হবে, একটু বমি বমি ভাব হবে, অ্যানোরেক্সিয়া হবে, অ্যাপিটাইট কমে যাবে। সো অ্যাপিটাইট কমে গেলে অটোমেটিক কিন্তু আপনার খাবারের প্রতি খুব একটা অনীহা মানে কাজ করবে আর কি, তখন আপনার খেতে ইচ্ছা করবে না, সেই কারণে দেখা যায় যে ওজনটা আস্তে আস্তে কমতে থাকে। যখন ওজেমপিক ছেড়ে দিবে, এবার আমার কোর্সটা করা শেষ, তখনও কি আমার সেই অরুচির ভাবটা থাকবে কিনা? না, অরুচির ভাবটা তখন আর থাকবে না, কারণ ডোজ শেষ, এটা 1-2 মাস পর্যন্ত এটার কিছুটা র্যাশ থাকে, তারপরে আস্তে আস্তে কিন্তু দেখা যায় এটা নর্মাল হয়ে যায়। কিন্তু আমি যেটা বললাম যে অজেমপিকে আপনি ইউজ করেন না কেন, অথবা যে কোনো ওয়েট রিডাকশনের জন্য সাপ্লিমেন্টই খান না কেন, ট্যাবলেটই খান না কেন, আপনার ডায়েট চার্ট কিন্তু ডায়েট চার্টের মতো আপনাকে ফলো করতে হবে। সো অজেমপিকটা একটা সার্টেন টাইমের জন্য আপনি ইউজ করছেন, কিন্তু ডায়েট চার্ট কিন্তু আপনাকে আজীবন ফলো করতে হবে, সারা জীবন ফলো করতে হবে। তবে
সাইড ইফেক্টের মধ্যে একটা হয়ে থাকে, কারো কারো ক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিস হয়ে থাকে। আচ্ছা, এই জন্য আমরা সবসময় বলে থাকি যে আপনি যখন নিবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং ফলো আপে থাকবেন, আপনাকে ফলো আপে মানে থাকতে প্রপার হবে। গাইডলাইনের আন্ডারে তাকে এক্স্যাক্টলি, থাকতে হবে। ডায়েটিশিয়ানের কাছে যেরকম 1 মাস পর পর আপনাকে যেতে হবে, ঠিক একইভাবে এন্ডোক্রাইনোলজিস্ট কিন্তু স্পেশালি এটাকে ডিল করে থাকে, বা যে কোনো ভালো বিশেষজ্ঞ যদি এটাকে ডিল করে, আমার কাছে মনে হয় যেটা দুজনের তত্ত্বাবধানে হওয়া উচিত, এবং পেশেন্টকে অবশ্যই পেশেন্স নিয়ে এই ওয়েট লস জার্নিটা আসলে Procedure-টা ফলো করা আসলে উচিত। maintain এবং করতে হবে। যাদেরকে আমরা দেখছি, আমি যদি আসলে মিডিয়ার কথা বলে থাকি বা কিছু ইনফ্লুয়েন্সার যারা রয়েছে তাদের কথা বলে থাকি, যে এত বেশি কিভাবে স্লিম হয়ে গেল এত শর্ট পিরিয়ডের এবং মধ্যে। আরো বিষয় যেটা হয় যে তারা কিন্তু মাঝে মাঝে লাইভে এসে অথবা সোশ্যাল মিডিয়াতে তারা হ্যাঁ। বেশ টিপসও দিচ্ছে যে Exactly. এটা করে সম্ভব, এটা করছি, তো তখন আবার মানুষজন মনে করে আসলেই বোধহয় এটা করেই তার ডায়েট বা ওয়েটটা তার লুজ হয়েছে। এটা আসলে ফলো করাটা উচিত কিনা? না, কখনোই উচিত না। যিনি বলছেন ইনফ্লুয়েন্সার যারা রয়েছে, আমরা একদম স্বল্প জ্ঞানে যদি চিন্তা করি যে যে ব্যক্তিটা বলছেন যে আমি এটা এটা ফলো করে আমি ওয়েট রিডিউস করেছি, আমি সপ্তাহে 2 কেজি বা 5 কেজি বা পুরো মাসে 10 কেজি কমিয়ে ফেলেছি, যেটা বললাম যে এই স্বল্প জ্ঞান দিয়ে যদি চিন্তা করি এই ব্যক্তিটা কি মেডিকেল পার্সন? উনি তো নন মেডিকেল পার্সন। বাট অফকোর্স হ্যাঁ, একজন নন মেডিকেল পার্সন টুকটাক গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে কিন্তু অনেক ইনফরমেশন নিতে পারেন, আমি ডিসএগ্রি করছি না, কিন্তু আপনাকে জানতে হবে ওনার বডি কন্ডিশন আপনার বডি কন্ডিশন একরকম Same না। নাও হতে পারে। আমি শুধু জানছি বা দেখছি কোনটা, যে ওনার ওয়েট কমে গেছে, উনি অনেক ধরনের ডিটক্স ওয়াটার উনি খাচ্ছেন, অনেক ধরনের সালাদ আইটেম খাচ্ছেন, সেটা আপনার জন্য তো সুইটেবল নাও হতে পারে, সেই সালাদটা তো আপনি টলারেট নাও করতে পারেন। আপনার সো body আপনি digest নাও হতে দেখেন, পারে। ভালো কথা, আপনি আইডিয়া নেন, সেই আইডিয়াগুলো আপনি আপনার ডায়েটিশিয়ানের সাথে, নিউট্রিশনিস্টের সাথে শেয়ার করতে পারেন, যে আমি রিলসে দেখেছি, তো এটাকে আমি খেতে পারবো কিনা। আপনার যদি থাইরয়েডের প্রবলেম থাকে, ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে, আপনার যদি আইবিএস এর প্রবলেম থাকে, সেটা কিন্তু আপনি আপনার ডায়েটিশিয়ানকে বলতে পারবেন। ডায়েটিশিয়ান আপনার এই ক্রাইটেরিয়াগুলো দেখে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আপনি কী ধরনের কাজ করেন, আপনার প্রফেশন কি, কতটুকু ক্যালোরি বার্ন হয়, কতটুকু ক্যালোরি আপনার জন্য দরকার আছে, সব কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আপনার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট diet একটা list. হ্যাঁ Diet ডায়েট list চার্ট করে একটা দিতে। প্রেফার করে থাকে। সো আমরা আসলে একদম ব্লাইন্ডলি এখন সোশ্যাল মিডিয়া বা অন্য হ্যাঁ। কারো সাজেশন ফলো না করি, সেটাই আমাদের জন্য বেটার। এই জায়গাটা আমার একটা ছোট্ট মেসেজ আছে যে বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন আমরা দেখে থাকি ওয়েট রিডাকশনের জন্য, ডায়াবেটিস Supplements কন্ট্রোলের থাকে। জন্য বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টের বিজ্ঞাপন দেখি। সো যারা করছে এটা, বিশেষ করে অনেক ধরনের সেলিব্রিটিদেরকে দিয়ে কিন্তু এই ধরনের বিজ্ঞাপন করানো হচ্ছে, এটাকে আমরা তো বুঝি যে প্রমোশন। এক্স্যাক্টলি, অনেক হাইপড যারা কি বলবো যে ইনফ্লুয়েন্সার যারা রয়েছে, ব্র্যান্ড প্রমোটার যারা রয়েছে, তাদেরকে দিয়ে করাচ্ছে। তো তাদের প্রতি আমার একটা স্পেশাল রিকোয়েস্ট হচ্ছে যে অফকোর্স তারা ব্র্যান্ডকে প্রমোট করতে পারে, কিন্তু আপনারা যদি সচেতনভাবে বিবেক দিয়ে যদি একটু বুঝে শুনে ওই প্রোডাক্টগুলোকে প্রমোট করেন, তাহলে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ সচেতন হতে পারবে। বিকজ আমরা কি দেখেছি, একজন সেলিব্রিটি বলছে, একজন ব্র্যান্ড প্রমোটার বলছে প্রোডাক্টটা নিয়ে, ডেফিনেটলি এটা ভালো হবে। সো আমাদেরকে এই জায়গায় অতটা প্রফেশনালিজম কিন্তু আমার মনে হয় যে দেখানো উচিত না, কোনটা ভালো সেটা বুঝেই কিন্তু সাজেস্ট করা উচিত। বিকজ ওই মানুষদেরকে আমাদের হাজারো মানুষ, লাখো মানুষ কিন্তু তাদেরকে Follow করে। আইডল মনে করছে। রাইট। সো সেই জায়গা থেকে আমি কি প্রমোট করব সেটা আসলে আমাকে এক্স্যাক্টলি, বুঝে করা উচিত। এক্স্যাক্টলি। আপু, আমরা ফাস্ট ফুড নিয়ে অনেক কথা বলেছি এবং আমরা মোটামুটি সবাই জানি যে ফাস্ট ফুডটা আসলে আমাদের হেলথ অথবা আমাদের ডায়েটের জন্য খারাপ, আমরা হয়তো বা আমাদের ওয়েট গেইন হয়ে যায়, কিন্তু ফাস্ট ফুডের এছাড়া আরো ভয়ঙ্কর কি এফেক্টস আছে? যেটা আপনি বললেন যে ফাস্টফুড মানে আমরা জানি যে ওয়েট বাড়ছে, রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাচ্ছে, ফ্যাটি লিভার হচ্ছে। আর প্রেজেন্ট বাংলাদেশের যে সিচুয়েশন, বা আমি যদি ওয়ার্ল্ড ওয়াইড এটার প্রেক্ষাপটটা বলি, এখন কিন্তু ক্যান্সার পর্যন্ত হতে পারে এই ফাস্টফুড আইটেম খাওয়ার কারণে। এখন মনে হতে পারে যে ফাস্টফুড আইটেম খেলে আমার ক্যান্সার কেন হবে? ডুবো তেলে ভাজে এনি কাইন্ড অফ ফ্রাইড আইটেম বা প্রসেস ফুড যেগুলো রয়েছে, এগুলো যদি কেউ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর খেতেই থাকে, আপনি একজন টিনেজারের কথাই আপনি চিন্তা করেন, অথবা আমাদের এজে যারা রয়েছে, আমরা তো ওই কলেজ লাইফ, স্কুল লাইফ থেকে কিন্তু টুকটাক টুকটাক কিন্তু এগুলো আমরা খেয়ে আসছি। তো একটা মানুষ যদি 12-13 বছর, 15 বছর, 20 বছর যাবত যদি এই ধরনের ফাস্টফুড আইটেম খেতে থাকে, সো কেন তার রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়বে না, কেন তার ফ্যাটি লিভার হবে না? আর এখনকার যে সিচুয়েশন,
ডাইটিশিয়ান, যেটা রিপোর্ট বলছে, সায়েন্স বলছে, রিসার্চ আউটকাম বলছে যে এই ফ্রাইড আইটেমগুলোতে ট্রান্স ফ্যাট থাকে, এবং একটা মানুষ যখন দীর্ঘদিন যাবত এই ধরনের ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবার খাবে তখন এই ট্রান্স ফ্যাট আমাদের বডিতে যে কার্সিনোজেন তৈরি করবে, যেটাকে আমরা বলি ক্যান্সার সেল। তো এখন ডিরেক্টলি বলা হচ্ছে যে ফ্রাইড আইটেম যতটুকু অ্যাভয়েড করা যায় ততই ভালো। আপনি যাই খাচ্ছি ফাইন, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের নেক্সট জেনারেশনটা যেন একটা হেলদি জেনারেশন হয়, তাদেরকে বিল্ড আপ করার জন্য কিন্তু আমাদেরকে এখন থেকেই কাজ করতে হবে। কেননা বাংলাদেশে আমরা যদি বলি প্রেজেন্ট যে সিচুয়েশন, এখন যে পরিমাণ ক্যান্সার রোগী রয়েছে 2030 সাল নাগাদ সেটা 15 থেকে 20 গুণ বেড়ে যাবে। সো এই যে বিশাল একটা কনসিকুয়েন্স, অ্যালার্মিং একটা বিষয়, সো এটাকে রোধ করার জন্য, ঠেকানোর জন্য আমাদেরকে এখন এই মুহূর্ত থেকে আমাদেরকে কাজ করতে হবে। আপনি দেখেন আগে 15-20 বছর আগেও যে পরিমাণ রেস্টুরেন্ট ছিল, এখন কি এতটুকু আছে? আছে, অনেক গুণ বেড়ে গেছে। আপনি এখন ঘরের বাইরে যেও রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, আপনি ঘরে বসে আপনি অনলাইনে অর্ডার করে কিন্তু আপনি খাবার খাচ্ছেন। বাচ্চাদেরকে আমরা টিফিন হিসেবে দিচ্ছি সসেস, নাগেটস, এই ধরনের ফ্রাইড আইটেম বা প্রসেস, একটু তাড়াতাড়ি করার জন্য, মানে ইজি লাইফটাকে ইজি করবার জন্য, টাইমটাকে আমরা শর্ট করার জন্য, খুব দ্রুত করার জন্য আমরা এগুলা খাচ্ছি। আবার উইকেন্ড মানেই হচ্ছে যে আমরা বাইরে ঘুরতে বেড়াচ্ছি, ঘুরতে যাওয়া মানে হচ্ছে ফ্রাইড আইটেম খাওয়া। সো কোনো না কোনো ভাবে দেখেন উইকলি 2 to 3 ডেজ কিন্তু আমাদের এসব ফ্রাইড আইটেম খাওয়া হচ্ছে, এবং সেই তুলনায় কি আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে আমরা মানে অ্যাক্টিভ থাকছি? সো বাড়তি ক্যালোরি নিচ্ছি, আবার সেই ক্যালোরিটাকে আমরা বার্নও করছি না। তো সব কিছু মিলে ওভারওয়েট হচ্ছে, এবং ওভারওয়েটের জন্য এই ক্যান্সার রোগীদের সংখ্যাটা অনেক গুণ বেড়ে যাচ্ছে। মানে মোটামুটি বিষয়টা হচ্ছে শুধু হেলথ কনসার্ন না, এটা আমাদের ফিউচারে লং রানের জন্য আমাদের জন্য অনেক বেশি অ্যালার্মিং একটা বিষয়। আপু, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা কিছু ট্রুথ অ্যান্ড মিথ আপনার কাছ থেকে জানতে চাই। অ্যাপেল সাইডার ভিনেগার ওয়েট লুজ করতে হেল্প করে? এক কথায় তো বলা যাবে না ওয়েট লস করতে এটা হেল্প করে, কিন্তু এটা রেগুলার বেসিসে খাওয়া যাবে না। আমি সবসময় সাজেস্ট করে থাকি কেউ যদি খেতে চায়, কারোর যদি ফ্যাটি লিভার থাকে, সপ্তাহে একদিন খেতে পারবে 1 গ্লাস পানির মধ্যে 1 টেবিলস্পুন অ্যাপেল সাইডার ভিনেগার, 2 থেকে 3 মাস খেতে পারে, তারপর আবার 2 থেকে 3 মাসের মতো একটা গ্যাপ দিবে, তারপর আবার খেতে পারে, কিন্তু রেগুলার বেসিসে খাওয়ার কোনো দরকার নেই। আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাপেল সাইডার ভিনেগার খেয়েই যে আপনাকে ওজন কমাতে হবে এটা কোথাও কিন্তু লেখা নেই। আচ্ছা, তো অনেকে বলে থাকেন যে এখন খাবারের থেকে বেশি সাপ্লিমেন্টস আসলে আমাদের কাজে লাগে, এটা ট্রুথ না মিথ? এটা অবশ্যই একটা মিথ আমি বলবো। ফ্যাক্ট হচ্ছে আপনাকে হেলদি একটা ডায়েট ফলো করেই কিন্তু আপনাকে ওয়েট কমাতে হবে। সাপ্লিমেন্টারি হিসেবে আপনার জন্য কাজ করতে পারে। আমরাও মাঝে মধ্যে ওয়েট রিডাকশনের জন্য কিন্তু দিয়ে থাকি, তবে এটাই ফার্স্ট প্রায়োরিটি থাকে না। আমরা বলেই দিই যে আপনার ওজন কমানোর জন্য হচ্ছে আপনার ডায়েট চার্ট ফলো করতে হবে, এক্সারসাইজ করতে হবে, পাশাপাশি একটা সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি, সেটা সপ্তাহে 1 দিন 2 দিন আমরা খেতে বলি ফর দ্য সার্টেন টাইম, কিন্তু ডিপেন্ডেন্ট হওয়া যাবে না ওই সাপ্লিমেন্টের উপরে। আচ্ছা, তারপরে যেটা হয়ে থাকে এখন অনেকেই মনে করেন যে খালি পেটে বুলেট কফির যে কনসেপ্টটা চলে এসেছে, সেটা খেলেও আসলে এটা নাকি শরীরের জন্য ভালো, প্লাস হেলদি ফ্যাটও আসে। সো এটা কি আসলে আমাদের শরীরের জন্য ভালো কিনা খালি পেটে? এটা শরীরের জন্য ভালো, তবে পরিমাণটা জানতে হবে যে আমি কতটুকু আমি কফি দিচ্ছি, কতটুকু আমি ঘি বা বাটারটা আমি দিচ্ছি, সেটা একটু বুঝে শুনে খেতে হবে। তবে আমার কথা হচ্ছে কারোর যদি ফ্যাটি লিভার থাকে, কারোর যদি রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, খুব বেসিক নলেজ নিয়ে আমি যদি চিন্তা করি, আমার এই কোলেস্টেরল নিয়ে আমি প্রতিদিন বুলেট কফি খাচ্ছি আমার ফ্যাট রিডাকশনের জন্য, কিন্তু অন্যদিকে কিন্তু আপনার অলরেডিতেও আপনার রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়তি আছে। সো এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনি এই ধরনের বুলেট কফি খাওয়ার আগে আপনার রক্তের কোলেস্টেরল আছে কিনা, ফ্যাটি লিভার আছে কিনা, কারো কার্ডিয়াক রিলেটেড প্রবলেম আছে কিনা, সেটা একটু বুঝে নিতে হবে, জেনে নিতে হবে। তবে বুলেট কফি আমার কাছে মনে হয় যে খারাপ না, মাঝে মধ্যে আপনি ট্রাই করতে পারেন। কন্ডিশনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, এক একজনের বডি কন্ডিশন এক, এই জন্য আমরা বলি যে ফুড রিলেটেড যে কোনো কিছু আমার মনে হয় ট্রাই করার আগে আপনি ডায়েটিশিয়ানের সাথে একটু কনসাল্ট করতে পারেন, আপনি একটু গুগল সার্চ করতে। এক্স্যাক্টলি। আচ্ছা, অনেকে হচ্ছে নো কার্ব ডায়েট করে, এটা কি ঠিক কিনা? না, একেবারে ঠিক না। আপনাকে অবশ্যই কার্বোহাইড্রেট খেতে হবে। আমি সবসময় বলি যে লো কার্ব ফর্মুলা ফলো করতে হবে, নট নো কার্ব। এটার রিজন হচ্ছে আমাদের ব্রেনের খাবার কিন্তু হচ্ছে গ্লুকোজ, এবং গ্লুকোজটা কিন্তু আসে
কার্বোহাইড্রেট থেকে। কার্বোহাইড্রেট থেকে। তো একটা মানুষ যখন লং টাইম নো কার্ব ফর্মুলা মানে একেবারে কার্বোহাইড্রেট বাদ দিয়ে সে ডায়েট ফলো করতে থাকলো, তখন কিন্তু বডিতে কিটো অ্যাসিডোসিস ক্রিয়েট হয় এবং মেমোরি লস হয়, ভুলে যাওয়া, অ্যাংজাইটি, ব্রেন মেজাজ ফুয়েলটা খিটখিটে। নষ্ট হয়। এক্স্যাক্টলি, মানে আপনার ব্রেনকে আপনি খাবার দিচ্ছেন না, ব্রেন কিভাবে কাজ করবে? এখন বয়স অনুযায়ী হয়তো আপনি 1 মাস 2 মাস ভালো কাজ করছেন, আপনার সুন্দর ওজন কমে যাচ্ছে, কিন্তু একটা সময় কিন্তু এটার যে কমপ্লিকেশনস সেটা সেটা আস্তে বোঝা আস্তে যায়। কিন্তু বোঝা যায়। সো কার্ব একেবারে বাদ দেওয়া যাবে না। অনেক ধন্যবাদ আপু, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসবার জন্য, এবং সবসময়কার মতোই লাইফ অ্যান্ড বিউটি এবং এটিএন বাংলার পক্ষ থেকে শুভকামনা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের যত্ন নেবেন এবং অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।